আমরা অনেকেই মনে করি যে ইংরেজি একটা গ্রামার বা ইংরেজি হচ্ছে একটা সাবজেক্ট, কিন্তু আসলে বাস্তবতা সেরকম কিছু না। ইংরেজি হচ্ছে একটা ভাষা। সো আমরা যদি ইংরেজিটাকে একটা ভাষার মতো করে নিই এবং সেরকমভাবে শেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো ইংরেজি শিখতে গেলে আমাদের সবার প্রথমেই যেকোনো যদি আমরা ভাষা শিখতে যাই, তাহলে সেই ভাষার প্যাটার্ন বা বাক্য গঠন শিখতে হবে। তাই আমরা সবার প্রথমেই শিখব যে কিভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। তো একটা বাক্য যদি আমরা ইংরেজিতে তৈরি করতে চাই, তাহলে সবার প্রথমত আমাদেরকে কিছু শব্দ জানতে হবে এবং সেই শব্দগুলোর নির্দিষ্ট একটা অর্থ থাকতে হবে। তারপর আমরা সেগুলোকে কোনো একটা সিঙ্ক্রোনাইজ ওয়েতে পাশাপাশি বসালে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো এবং যেটা একটা বাক্য হিসেবে স্বীকৃতি পাবে। আমরা যদি বাংলা ভাষায় কথা বলতে যাই, তাহলে আমাদের যেমন বাংলা কিছু শব্দ পাশাপাশি বসিয়ে একটা মনের ভাব প্রকাশ করার মাধ্যমে একটা বাক্য তৈরি করতে হবে, ইংরেজিতেও ঠিক সেম। তাহলে আমরা যদি একটা ইংরেজি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? পাশাপাশি কিছু ইংরেজি অর্থবোধক শব্দ বসাতে হবে এবং এই শব্দগুলো পাশাপাশি বসানোর পরে সম্পূর্ণ একটা লাইন বা যেই স্ট্রাকচার তৈরি হবে সেটা একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে এবং তখন এটাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলবো। এবার আসো আমরা বাক্যের কিছু স্ট্রাকচার দেখি। সো বাক্য তৈরি করতে গেলে আমাদের তিনটা জিনিস লাগে, সেটা হচ্ছে গিয়ে এক, সাবজেক্ট, তারপরে আছে ভার্ব এবং তারপরে আছে অবজেক্ট। সো আমরা ইংরেজি যে কোনো বাক্য তৈরি করতে যাই না কেন, আমাদের বাক্যের সবার প্রথমে শুরুতে দিতে হবে সাবজেক্ট বা কর্তা, তারপরে দিতে হবে ভার্ব এবং তারপরে দিতে হবে অবজেক্ট। এবং এই তিনটা জিনিস পাশাপাশি বসাতে পারলেই এবং তা মনের ভাব প্রকাশ করলেই। সো সবার প্রথমত জানি সাবজেক্ট কি। সাবজেক্ট বলতে বোঝায় যে কোনো একটা বাক্যের মধ্যে ভার্ব বা কাজ, যে কাজটা হচ্ছে বাক্যের মধ্যে কোনো একটা কাজ হবে, অবশ্যই হবে, এবং এই কাজটা যে করবে তাকে আমরা সাবজেক্ট বলবো। ঠিক আছে? এবং বাক্যের মধ্যে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ভার্ব। আর অবজেক্ট, বাক্যের মধ্যে আদার্স কিছু শব্দ থাকবে যেটা আমাদের বাক্যকে উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাবে, অর্থাৎ মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে হেল্প করবে, সেটাকে আমরা বলবো অবজেক্ট। সো আসো আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখি যে আসলে এই তিনটা জিনিস কি। তো শুরুতে আমরা যদি দেখি যে আমরা বলেছিলাম সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে এখানে দেখো আই প্লে ফুটবল। তো সবার প্রথমে আমরা দেখবো যে হচ্ছে এখানে ভার্ব কি আছে, প্লে। বোঝা যাচ্ছে যে এটা প্লে হবে, কারণ প্লে মানে খেলা করা। তাহলে খেলা করা একটা কাজ। তাহলে এই খেলা করার কাজটা কে করতেছে? এই বাক্যের মধ্যে আই করতেছে। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে আমাদের ভার্ব, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমাদের বাক্যটাকে উদ্দেশ্য পৌঁছায় দিচ্ছে যে এই খেলা করা আই প্লে, এবং এই আই প্লেটা কি করতেছে সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য পৌঁছানোর জন্য কাজ করতেছে। তাহলে এখানে আই সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব এবং ফুটবল হচ্ছে আমাদের অবজেক্ট। আবার আমরা আরেকটা বাক্য যদি দেখি তাহলে হচ্ছে আই ইট রাইস। এবার তোমরা নিজেরা ট্রাই করো যে এই বাক্যে ভার্ব কি, এই বাক্যে কাজটা কি। তাহলে আমি ভাত খাই, তাহলে এখানে ভাত অবশ্যই কাজ হবে না, খাওয়া কাজ। ওকে, তাহলে খাওয়ার ইংরেজি কি? ইট। সো ইট হচ্ছে ভার্ব, তাহলে এই ইট, এই ইট খাওয়া কাজটা কে করতেছে? আই করতেছে। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, আই ইট রাইস, এবং এই যে বাড়তি অংশটা আছে তাহলে আমরা এখানে সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অ্যান্ড এই বাড়তি যে অংশটা আছে রাইস, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। পরবর্তী আমরা আরেকটা বাক্য দেখি, আই গো টু স্কুল। তাহলে এই বাক্যে বাংলা যদি আমরা মিনিং করি তাহলে আমি বিদ্যালয়ে যাই। তাহলে বিদ্যালয়ে যাই, বিদ্যালয়ে কি কাজ হয়? না, কোনোভাবেই কাজ হয় না। তাহলে যাওয়া, যাওয়া হচ্ছে কাজ। তাহলে এখানে কি আছে? গো। গো হচ্ছে কি এই বাক্যের ভার্ব। তাহলে এই কাজটা কে করতেছে? যাওয়া কাজটা কে করতেছে? আমি বিদ্যালয়ে যাই, তাহলে আমি কাজ করতেছি, তাহলে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, দেন টু স্কুল এটা হচ্ছে অবজেক্ট। এখন এখানে এই জিনিসগুলোর আলাদা আলাদা মিনিং আছে, আমি অতটা অ্যাডভান্স লেভেলে যাচ্ছে না, কারণ তোমরা যারা আমার মতো ফাঁকিবাজ বা কি বলে একটু চুপি সারে শিখতে চাও তাদের জন্য। যারা ভাই ইংরেজি ভালো পারো, ভালো বোঝো, তোমাদের জন্য এই জিনিসটা না। যারা ইংরেজি মোটামুটি একটু কম বোঝে, কম পারো, তাদের জন্য আমি কোর্সটা চালু করেছি। সো তোমরা কেউ এটা নিয়ে ভুল ধরাধরি করো না আশা করছি, আর যদি ধরো তাহলে যারা আছে তারা শিখতে পারবে, অবশ্যই কমেন্ট করবা ভুলগুলো, আমি চেষ্টা করবো সেগুলো সংশোধন করার। ওকে, তো আমরা হচ্ছে গিয়ে বাক্য শিখলাম এবং বাক্যর গঠন শিখলাম। তাহলে বাক্যের গঠনের মধ্যে কি কি আসবে? আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটা জিনিস কিন্তু বাধ্যতামূলক থাকতে হবে। ঠিক আছে? দেন পরবর্তী আসি যে আমাদের বাক্যের মধ্যে যে তিনটা জিনিস পাইছি আমরা, এর মধ্যে ভার্ব, ভার্ব জিনিসটা আমরা একটু এক্সপ্লেন করি। এখন ভার্ব কিন্তু আমরা একটু আগে খেয়াল করছো, যখন আমরা কোনো সেন্টেন্স দেখতেছিলাম আমি কিন্তু সবার আগে দেখতেছিলাম কি ভার্ব কি এবং ভার্বের কাজটা কি করে। তাহলে আমাদের সবার প্রথম কাজটা কি? ভার্ব। এখন
আমরা যখন কোনো একটা ভার্ব চিনে যাব, এই ভার্ব দেখে আমরা বুঝতে পারবো যে হচ্ছে বাক্যটা কখন বা কোন সময় হচ্ছে। অর্থাৎ আমাদের এই ভার্বের উপর ডিপেন্ড করে আমাদের বাক্য বা আমাদের সেন্টেন্সগুলোকে কিছু ভাগে ভাগ করা হয়, এবং এই ভাগটাকে বলা হয় টেন্স বা সময় বা কাল। বাংলায় সময় বা কাল বলা হয়, ইংরেজিতে বলা হয় টেন্স। অর্থাৎ আমাদের ভার্বের কাজ কখন কোন সময় হচ্ছে, কখন কোন সময় হচ্ছে এটাকে নির্দেশ করে কি দিয়ে? টেন্স দিয়ে। ওকে, তাহলে আমরা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, ঠিক আছে? তোমরা যারা ধরতে পারছো না, ভিডিওটা আরেকটু রিভাইন্ড করে দেখো, আর যদি না বোঝো তাহলে কমেন্ট করো, আমি চেষ্টা করব পুনরায় আরেকটা ভিডিও বানানোর, যাতে আরও একটু সহজ করে বোঝাতে পারি। ওকে, তোমরা যেই বিষয়টা বুঝতে পারছো না আমাকে ওই জিনিসটা কমেন্ট করে জানাও। তো আমাদের ভার্বের কাজটা কখন হচ্ছে বা কোন সময় হচ্ছে এটার উপর ডিপেন্ড করে আমরা কিছু হিসেবে ভাগ করি, এটাকে বলা হয় টেন্স। এবার এই টেন্সকে এই ভার্বের কাজের সময় অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। সেটা কি? বর্তমান কালে কাজটা হচ্ছে, অতীতে কাজটা হয়েছিল, আর ভবিষ্যতে কাজটা হবে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই 3টা ভাগে আমরা কি করতে পারি? আমাদের ভার্বের কাজ অনুযায়ী বাক্যটাকে ভাগ করতে পারি। এবার প্রেজেন্ট বলতে আমরা বুঝি বর্তমান, পাস্ট বলতে অতীত, আর ফিউচার বলতে ভবিষ্যৎ। এবার এই 3টা জিনিসের আবার 4টা করে ভাগ আছে, অর্থাৎ আমাদের প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ, পাস্ট টেন্সের 4টা ভাগ এবং ফিউচার টেন্সের 4টা ভাগ আছে। তাহলে ভাগগুলো কি আমরা দেখি। ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমরা যদি সিরিয়াল বা সিকোয়েন্স অনুযায়ী যাই, তাহলে আমাদের যেই প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ: প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার পাস্টের ক্ষেত্রেও পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ফিউচারের ক্ষেত্রেও ঠিক সেম: ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা এই 4টা জিনিসের বাংলা মিনিং আমাদের জানার দরকার নেই, আমরা জাস্ট এগুলোর স্ট্রাকচার দেখব, এবং এগুলোকে আমরা বাক্য তৈরি করার সময় বা কথা বলার সময় কীভাবে ব্যবহার করব সেই জিনিসগুলো আস্তে আস্তে পরবর্তী ক্লাস আমরা শিখব। তো আমরা সবার প্রথমে যাই ইনডিফিনাইট টেন্সে। এখন এই ইনডিফিনাইট টেন্সের যে গঠন বা স্ট্রাকচারগুলো আছে, আমি চেষ্টা করবো এই স্ট্রাকচারগুলো এখন তোমাদের শেখানোর, যেটাকে হচ্ছে কি আমরা যে সেন্টেন্সের স্ট্রাকচার বা টেন্সের স্ট্রাকচার বা বাক্যের গঠন বলে চিনি। এই জিনিসটা অনেকেই ভয় পাও, আবার অনেকেই মনে রাখতে পারো না। বিশেষ করে আমিও মনে রাখতে পারতাম না যখন আমি স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো বয়সে, যখন 6, 7, 8, 9, 10, তখনও ভাই মনে থাকতো না, ঠিক আছে? কারণ হুট করে স্যার ক্লাসে এসে জিজ্ঞেস করে বসতো, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন বলো। স্যার আমি তো একটু আগে ফুটবল খেলে আসছি, আমার মাথায় কি এখন ওইটা আছে? আমার মাথায় ফুটবল খেলার গেম আছে। ওকে, তো আই হোপ এই জিনিসটা নিয়ে তোমাদের আর পরবর্তীতে কোনো হ্যাসেল হবে না, কারণ আমি ইন্টারমিডিয়েটে এসে শিখছিলাম, কারণ ফাঁকিবাজ ছিলাম স্কুল লাইফে। তো এইসব বাদ, আমরা আবার পড়ায় ফেরত আসি। এবার আমরা দেখো, যখন স্ট্রাকচারগুলো বইয়ে পড়ি, আমরা যারা ম্যাক্সিমাম অ্যাডভান্স বই ফলো করি, তারা জানো যে বই কীভাবে থাকে। প্রথমে থাকে প্রেজেন্ট, দেন প্রেজেন্টের ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্টের পারফেক্ট টেন্স, তারপরে প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে কিন্তু স্ট্রাকচারগুলো দেওয়া থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট, সাবজেক্ট প্লাস ইজ ভি1 আইএনজি অবজেক্ট, এভাবে থাকে জিনিসগুলো, ঠিক আছে, প্রেজেন্টের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি এটাকে পার্মানেন্টলি মনে রাখতে চাই খুব সহজভাবে, তাহলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব, যেটাতে খুব সহজে মনে রাখা যায়। তো এখানে দেখো ইনডিফিনাইট টেন্স, আমরা প্রথমে কি করব? ইনডিফিনাইট টেন্স হিসেবে ভাগ করে নেব। তাহলে ইনডিফিনাইট টেন্স কার কার আছে? প্রেজেন্টের ইনডিফিনাইট টেন্স আছে, পাস্টের ইনডিফিনাইট টেন্স আছে, ফিউচারের ইনডিফিনাইট টেন্স আছে। ওকে, এবং এভাবে আমরা যদি মনে রাখার চেষ্টা করি তাহলে আমাদের মুখস্থ করা লাগে না ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন 3টারই ইনডিফিনাইট, অর্থাৎ প্রথম যেই রুলসটা আছে সেইটা ইনডিফিনাইট, 3টারই ইনডিফিনাইট। এখন এই ইনডিফিনাইটে মেন গঠন আমরা কি বলছিলাম, যে একটা বাক্য তৈরি করতে গেলে কি লাগে? সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে। দেখো ঠিক 3টা ক্ষেত্রেই তাই আছে। এখন আমাদের যখন আমরা গঠন করি তখন প্রেজেন্ট বলছে যে আমি সাবজেক্ট নেব, ভার্বের ওয়ান ফর্ম নেব, যেহেতু আমি সবার আগে আসি তাহলে ভার্বের ওয়ান ফর্ম নেব, আর অবজেক্ট তো আছেই। এবার পাস্ট সেম টু সেম বলছে, আমি সিকোয়েন্সে 2 নম্বরে আছি, তাহলে আমি V2 নেব আর অবজেক্ট নেব। এবার ফিউচারে কি হওয়ার কথা ছিল? V3 হওয়ার কথা ছিল, কিন্তু ফিউচার কি করলো? বললো যে ভাই আমি V3 নেব না, আমার বড় ভাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স V1 নিচ্ছে, তাহলে আমিও V1 নেব। এখন সে যেহেতু রুলসের বাইরে গেছে, রুলস হওয়ার কথা ছিল কি V3, কিন্তু সে যেহেতু রুলসের বাইরে গেছে, বাইরে যেয়ে কি করছে? ভার্ব 1 চুজ করছে, তাই তাকে কি করা লাগছে? কিছু একটা খেসারত দেওয়া লাগবে, বা এটাকে আমরা কি বলি? কমিশন।
তো সেই ক্ষেত্রে তাকে কি করতে হয়েছে, এখানে কিছু একটা অ্যাড করতে হয়েছে, তার ভার্ব ওয়ানকে রাখার জন্য কিছু সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হয়েছে, যেহেতু সে ভার্বকে চেঞ্জ নিয়ে আসছে, রুলস ব্রেক করছে, তাই সে কি করছে, এখানে কিছু অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, অর্থাৎ আমাদের যে প্রধান ভার্ব ছিল এটাকে সাহায্য করার জন্য আরো কিছু ভার্ব নিয়ে আসছে, সেটা কি শ্যাল, SHALL, সরি, অথবা উইল নিয়ে আসছে, দেন ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এক মিনিট, আমি এটাকে একটু সাইডে সরাই দিই। পারফেক্ট। তাহলে ফিউচার কি করছে, যে আমি V1 নেব, সে V1 নিছে এবং সেই কারণে তাকে কি করা লাগছে, বাড়তি কিছু অক্সিলারি ভার্ব নিয়ে আসছে, সে কি নিয়ে আসছে, শ্যাল বা উইল, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল V1 প্লাস অবজেক্ট। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি উদাহরণ দেখি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, আই সাবজেক্ট, ভার্ব V1 ইট প্রাইস, এরপর আসে কি সাবজেক্ট V2 অবজেক্ট, আই অ্যাট প্রাইস, দেন সাবজেক্ট প্লাস শ্যাল উইল V1 প্লাস অবজেক্ট। তাহলে এখানে আই উইল অথবা শ্যাল ইট রাইস, আয়ের ক্ষেত্রে শ্যাল উইল দুইটাই ব্যবহার করা যায়, তবে উইলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পারফেক্টলি বসে, ঠিক আছে। আই উইল, হি উইল, দে উইল, সব জায়গায় উইল ব্যবহার করা যায়, এটা নিয়ে সমস্যা হয় না হামুরি, তবে কিছু ব্যতিক্রম আছে, ঠিক আছে। আমরা ব্যতিক্রম দরকার নেই, ম্যাক্সিমাম যেহেতু হয় তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটাই ব্যবহার করব, উইলটা ব্যবহার করার ট্রাই করব, শ্যাল উইলের মধ্যে উইলটা ব্যবহার করা প্রেফারেবল বেশি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট গেল, পাস্ট ইনডিফিনাইট গেল, ফিউচার ইনডিফিনাইট গেল, আশা করি এই তিনটা রুলস কারোই আর কখনো ভুল হবে না, কারণ একটা গল্পের মাধ্যমে আমরা কি করলাম, এটাকে মনে রাখার ট্রাই করলাম, সাবজেক্ট V1 অবজেক্ট, সাবজেক্ট V2 অবজেক্ট, সাবজেক্ট, এবার এখানে V3 হওয়ার কথা ছিল, সে কি করছে, V3 নাই, V1 নিছে, দেন এর পরিবর্তে আসবে শ্যাল উইল V1 অবজেক্ট। ওকে,